সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকে প্রিন্টস নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মঞ্জুর ইসলাম। আমার সাথে স্টুডিওতে আছেন গণমাধ্যমে প্রকাশিত প্রচারিত কয়েকটি সংবাদ নিয়ে বিশ্লেষণ দেবার জন্য, আলোচনা করবার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা জানিয়ে দেব আজকের আমার হাতে আসা দুটি পত্রিকার প্রধান শিরোনামগুলো। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ১.৫ মাস পর হজ ফ্লাইট চূড়ান্ত হয়নি শিডিউল, প্রাণ বাঁচাতে এখনও আসছে রোহিঙ্গারা, ঈদের আগে রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজি, ঝুলে যাচ্ছে উত্তরায় ২০,০০০ ফ্ল্যাট নির্মাণ, বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল, এবং অর্থ ও যোগাযোগ মন্ত্রীর সঙ্গে মালয়েশীয় দূতের বৈঠক আগামীকাল। এই মোটামুটি খবর আজকের দৈনিক ইত্তেফাকের। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সংসদ নির্বাচনে ২৫০ আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত, আক্রোশ থেকে গ্রামীণ ব্যাংক ধ্বংসের উদ্যোগ বিএনপি, গ্রামীণ ব্যাংক সরকারের হাতে গেলে বাড়বে দলীয় নিয়ন্ত্রণ, অর্থনীতিবিদদের প্রতিক্রিয়া, জমি ভূমির বিক্রি করল পাট মন্ত্রণালয়, শেখ হাসিনার সাহায্য না করলে ইউনূস এগোতে পারতেন না, সুরঞ্জিত সেনগুপ্ত, আমলাদের কবলে ঢাকা সিটি। এই হলো প্রধান শিরোনাম বাংলাদেশ প্রতিদিনের। আমরা এই পর্যায়ে জেনে নেব গতকাল বাংলা ভিশন এবং রেডিওতে প্রচারিত প্রধান শিরোনামগুলো। গ্রামীণ ব্যাংক ও ইউনূসের সঙ্গে সরকারের বিরোধে দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়বে, অভিমত সাবেক কূটনীতিকদের। বিশেষ কাউকে সুযোগ দেওয়ার উপায় নেই, গ্রামীণ ব্যাংক বিষয়ে সুরঞ্জিত বললেন, তত্ত্বাবধায়ক নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবই সংকটের একমাত্র সমাধান। প্রধানমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করল বিএনপি, দুই দলের লোক নিয়ে নয়, সরকার হতে হবে নির্দলীয়, জানালেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার ইস্যুতে অন্ধকারে হারিয়ে যেতে পারে গণতন্ত্র, বললেন বাম দলের নেতারা, দুই নেত্রীর সমঝোতা না হলে আবারও সেনা সমর্থিত সরকার। স্যার, শিরোনামগুলো শুনলেন। আরও কয়েকটি পত্রিকা এসছে, আমি একটু শিরোনামগুলো জানিয়ে দিই। সকালের খবরের প্রধান শিরোনাম, সীমান্ত দিয়ে আসছে অবৈধ অস্ত্র, পদক লড়াইয়ে চীন যুক্তরাষ্ট্র, সড়ক সংস্কার এখনও শেষ হয়নি, অর্থনীতি এখন ঈদমুখী, জলবায়ু পরিবর্তনের ফান্ডে স্বচ্ছতা নেই। আমার দেশ প্রধান শিরোনাম, ভারতে পণ্য রফতানিতে শুল্ক সুবিধার নামে শুভঙ্করের ফাঁকি, ঈদে বাড়তি যাত্রী পরিবহনের প্রস্তুত নেওয়া সরকারি সংস্থাগুলো, নির্বাচনকালীন অন্তর্বর্তী মন্ত্রিসভার প্রস্তাব অগ্রহণযোগ্য বিএনপি, প্রাথমিক চিকিৎসা সেবা পদ্ধতি বাণিজ্যিকভাবে হারিয়ে যাচ্ছে। যায় দিন প্রধান শিরোনাম, সহিংসতার আধারে ডুবছে শিক্ষাঙ্গন, ছাত্র রাজনীতির খুন জখমের ধারা এখন শিক্ষকদের মধ্যেও সংক্রমিত, পদক নিয়ে চীন যুক্তরাষ্ট্রের তীব্র লড়াই, আক্রোশ থেকে গ্রামীণ ব্যাংক ধ্বংসের উদ্যোগ বিএনপি, চট্টগ্রামের রাস্তায় ধান লাগিয়ে অভিনব প্রতিবাদ। দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রধান শিরোনাম, 200 জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্টস স্যুড ফর ক্লাসেস, 3 কেসেস ফাইল্ড, বাস র্যাপিড ট্রানজিট প্রজেক্ট গ্রাউন্ডেড। এই ছিল শিরোনামগুলো স্যার। আমি শেষে ইন্ডিপেন্ডেন্টের যেই শিরোনামটি ওরা প্রধান শিরোনাম করেছে, গতকাল সারাদিনই আপনার বিশ্ববিদ্যালয়ের ছিল আমাদের সমস্ত সংবাদপত্র এবং গণমাধ্যমের শিরোনাম, সেই কারণে আজকে মধ্যরাতে আপনাকে কষ্ট দিলাম, এবং আমি শুরুতেই আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য। আমি স্যার একটি বিষয়ে জানবার, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি দায়িত্ব নিয়েছেন মাত্র 2 মাস, এবং একটি অচলাবস্থামত্ত পরিস্থিতির মধ্যেই মাননীয় চ্যান্সেলর আপনাকে ভাইস চ্যান্সেলর দায়িত্ব দিয়েছেন, এবং আপনি দায়িত্ব নেওয়ার পরে আমাদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল, কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি বলেই না, আপনি মুক্তিযুদ্ধের একজন সক্রিয় কর্মী বলেই না, আপনি বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের ভাই সেটাও না, আপনার সমস্ত যতটুকু আমরা আপনার সম্পর্কে জানি, আপনি একজন অত্যন্ত দৃঢ়চেতা সংগ্রামী মানুষ, একজন ভালো শিক্ষক, কিন্তু তারপরও গতকাল আপনার নেতৃত্বে 2 মাসের মাথায় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দ্রুত গতিতে কেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে হলো, এই পরিস্থিতিটি যদি একটু আমাদের বলেন। প্রথম বাংলা ভিশনকে আমি গভীরভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে এমন একটা সময় আপনারা আমাকে ডেকেছেন
এবং কিছু কথা শুনতে চেয়েছেন এবং আমার প্রতি যে আশাবাদ ব্যক্ত করেছেন আপনাদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, এটা আমার জন্য আসলে খুবই গৌরবের কথা। তো আপনি যথার্থই বলেছেন যে 2 মাসের অল্প কয়েকদিন বেশি আমি দায়িত্ব নেওয়ার পরে যে আশাবাদটা সৃষ্টি হয়েছিল প্রধানত এ কারণে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চলবে, যেমন যেখানে 73 আদেশ আছে, যেটা আমাদের স্বায়ত্ত শাসন দিয়েছে, সেখানে যে বিধানটি আছে যে বিশ্ববিদ্যালয় চলবে একজন নির্বাচিত উপাচার্য দ্বারা, আমি সে ব্যাপারে একটা ভূমিকা নিয়েছি এবং সেখানে উপাচার্যের প্যানেল সিনেটে হয়েছে এবং শেষ পর্যন্ত আমাদের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত উপাচার্য হিসাবে আমাকে নিয়োগ দিয়েছেন। যদি আমি সেটা নাও করতে পারতাম এই জন্যে যে আমাকে 4 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল এবং এর ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর আগে যে অচলাবস্থা ছিল, আমাদের সেশন জ্যাম হয়েছিল, নানা সংকট ছিল, এরপরে এর মধ্য দিয়ে কিন্তু একটা নতুন আশাবাদ সৃষ্টি হয়েছিল। এবং আমি আজকে বলতে চাই যে নির্বাচিত উপাচার্য হিসেবে দ্বিতীয়বারের মতো যখন আমি আবার নিয়োগ পেলাম, তারপর থেকে যে পদক্ষেপগুলো গ্রহণ করলাম, আমি খুবই সংক্ষেপে দিয়ে একটা কথা বলি। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেমন খুব ঘন ঘন বিদ্যুৎ চলে যায়, আমাদের সেখানে ছাত্রদের লেখাপড়ায় খুবই সমস্যা। আমরা সেখানে একটা সাবস্টেশন করবার জন্যে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি এবং আগামী 6 মাসের মধ্যে সেটা হবার কথা আছে। আমাদের একটা হলে গ্যাস সংযোগ ছিল না, হল হয়েছে কিন্তু গ্যাস সংযোগ নেই 1.5 বছর ধরে, সেজন্য সেখানে ডাইনিং চলে না, আমাদের ছাত্ররা অন্য জায়গায় গিয়ে খেতে হয়, খুব কষ্ট তাদের। সেটা কিন্তু সেই গ্যাস সংযোগ হয়ে গেছে। আমাদের এখানে জীববৈচিত্র্য, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্যের জন্য খুবই বিখ্যাত। পৃথিবীর 10টা স্পট আছে, তার মধ্যে একটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে একটা নির্দিষ্ট সময়ে সবচেয়ে বেশি পাখি দেখা যায়। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ল, আমরা কতগুলো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি এবং নিচ্ছি, যাতে করে আমরা আবার সেই যা যা ভুল হয়েছে সেগুলি শোধরাতে পারি। আর আমাদের সেশন জ্যাম যা এটা মুক্ত যেন হতে পারি, তার জন্য সব ক্লাসগুলো শুরু হয়েছে, পরীক্ষা শুরু হয়েছে এবং সব জায়গায় একটা নতুন আশাবাদের সৃষ্টি হয়েছে। তার মধ্যে ঘটে গেল এই ঘটনা। এখন ঘটনাটি একটু যদি বলি খুবই সংক্ষেপে, যে একজন ছাত্র পরশুদিন রাত 9টার সময়, তার নাম লিখন, জানা গেল যে সে ছুরিকাঘাতে আহত এবং পড়ে আছে। তাকে হাসপাতালে নেওয়া হলো এবং নেওয়ার পরে সে নাম বলল যে কে তাকে ছুরি মেরেছে, আরেকজন ছাত্রের নাম বলল এবং সে মীর মোশাররফ হোসেন হলের ছাত্র। তো পুলিশকে আমি কিন্তু নির্দেশ দিয়েছি যে এই যে সন্ত্রাসী কাজটি হয়েছে তার পেছনে কে আছে, কারা এর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন, দ্রুত ব্যবস্থা নিন। আমি কথাও বলেছি যে সে যদি কোনো হলের ছাত্র হয় তা শুধু নজর রাখুন সে যেন সেখান থেকে চলে যেতে না পারে। কিন্তু তারপরে যেটা ঘটনাটি ঘটল যে পুলিশ সেই মীর মোশাররফ হোসেনে গেল, কিন্তু সেটা আমি সে সম্পর্কে জানি না। আমাদের যে হল প্রভোস্ট আছেন, আমাদের যে প্রক্টর আছেন, তারাও সে সম্পর্কে তাদের অবহিত করা হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ রেওয়াজ যে উপাচার্য অথবা প্রভোস্ট অথবা হলের যিনি দায়িত্বে থাকেন অথবা প্রক্টর তাকে জানাতে হবে এবং তাদের উপস্থিতি প্রয়োজন। এটা একেবারে সাধারণ ঘটনা এবং আমাদের যে পুলিশ তারাও কিন্তু বিষয়টা জানেন। তো তারপরে জানা গেল যে তারা সেখানে গিয়েছিলেন এবং তাকে অ্যারেস্ট করতে চেয়েছিল এবং ছাত্ররা দেখেছে যে পুলিশ এসে তাদের একজন সহপাঠীকে নিয়ে যাচ্ছে, তারা উত্তেজিত হয়েছে এবং তাকে ছিনিয়ে নিয়েছে এবং শুধু ছিনিয়ে নেয়নি, তারা পুলিশের উপর চড়াও হয়েছে এবং সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, যে পুলিশ 2জন অফিসার আক্রান্ত হয়েছে এবং তাদের ভাষ্য অনুযায়ী তারা আত্মরক্ষার জন্য রাবার বুলেট ছুঁড়েছে। তো এই যে ঘটনাটি ঘটে গেল, পুলিশকে আমি পরে জানতে চেয়েছি যে আপনারা এখানে কেন এভাবে গেলেন। তো তাদের বক্তব্য হচ্ছে যে আমরা ঠিক হলের ভেতরেও যাইনি এবং আমরা সেখানে গিয়েছি, আমাদের তথ্য ছিল যে সেখানে সেই ছাত্রটি অভিযুক্ত সেখানে আছে, আসামি সেখানে আছে এবং আমরা ভেবেছি যে সে তো একটা সন্ত্রাসী কাজ করেছে, যদি আমরা ধরি ছাত্ররা খুশি হবে। এবং সেখানে তাদের কথা মতো যে সেখানে প্রভোস্ট সে সময় ছিলেন, প্রভোস্ট তো থাকবেনই, কারণ সেখানে হলে একটা উত্তেজনা হয়েছে, প্রভোস্ট তার হাউস স্টুডেন্টদের নিয়ে নিশ্চয়ই সেখানে ছিলেন, পুলিশও সে কথা বলছে। কিন্তু ঘটনা যেটা ঘটে গেছে ছাত্রদের সামনে কি হয়েছে যে পুলিশ সেখানে গিয়েছে এবং তারা জেনেছে পরে যে তারা কোনো অনুমতি নেয়নি এবং তারা তাদের সহপাঠীকে গ্রেপ্তার করতে চেয়েছে এবং তারা উত্তেজিত হয়েছে এবং শেষ পর্যন্ত তারা বুলেট বিদ্ধ হয়েছে। এখন রাবার বুলেট আর বন্দুকের গুলি দুটো জিনিস, কিন্তু সেখানে তো হয়েছে যে পুলিশ গুলি ছুঁড়েছে
রটে গেছে রটে ওইভাবেই। গেছে। যেমন আমি যখন এটা জেনেছি যে আমার কয়েকজন ছাত্র সেখানে গুরুতর আহত, গুলিতে আহত, আমি কিন্তু আর অন্য কিছু চিন্তা করিনি। আমাদের ছাত্র আহত, আমি নিজে সেখানে চলে গেছি এবং সেখানে আমাদের যে প্রক্টরের গাড়ি এবং আমার নিজের গাড়ি, কারণ তখন অ্যাম্বুলেন্স ডাকবার জন্য আমি অপেক্ষা করিনি, এবং সেখানে গিয়ে যে দৃশ্যটা দেখেছি, যে ছাত্রদের হাতে লোহার রড, কেউ হাতে বাঁশ, কেউ হাতে লাঠি, এবং তারা উত্তেজিত, চরম উত্তেজিত, এবং পুলিশও সেখানে নেই, কারণ পুলিশ সেখানে এই অবস্থায় তো থাকতেও পারে না। আমি কিন্তু তার মধ্যেই চলে গেছি, কারণ আমার শুধু তখন লক্ষ্য হচ্ছে আমাদের সে আহত ছাত্রদের বের করে নিয়ে আসা, এবং সেটা আমি করেছি। তারপরে আমি যখন তাদেরকে এনাম মেডিকেল হলে নিয়ে হাসপাতালে নিয়ে যাব, ঢাকা আরিচা সড়কে গিয়ে দেখলাম সেই রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে, সেই উত্তেজিত ছাত্ররা সেখানে আছে। সেই অবস্থাতেও কিন্তু আমি সেখানে গিয়েছি, নেমেছি গাড়ি থেকে এবং বোঝাবার চেষ্টা করেছি যে পুলিশ যে এখানে এসছে তারা কিন্তু আমার অনুমতি নিয়ে আসেনি, সেখানে একটা নিশ্চয়ই তারা মহা ভুল করেছে, এবং সেগুলো আমরা দেখব, কিন্তু তোমরা এখন হলে ফিরে যাও, আমরা তোমাদের সহপাঠীদের নিয়ে যাচ্ছি। কিন্তু তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল তখন, এবং তারা আমাদের গাড়ি, আমি যখন গাড়ির ভেতরে ঢুকেছি তখন সেটাও আক্রান্ত হয়েছে, চুরমার হয়ে গেছে। সেটা বড় কথা নয়। আমরা তাদের মূল প্রতিবাদটা ছিল স্যার কেন পুলিশ ঢুকলো এবং তাদের সতীর্থকে কেন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখুন একটা 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 এত বড় একটা বিশ্ববিদ্যালয়, একটা ছুরিকাঘাতের ঘটনা, এবং সেখানে তাদের সে মারাও যায়নি, সে খুব বড় রকমের আহতও নয়, কিন্তু সেটাকে কেন্দ্র করে যে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, এটা খুব সাধারণ এখন আমার কাছে মনে হয় না। এর পেছনে নিশ্চয় আরও বহু ব্যাপার আছে, কিন্তু ঘটনা যেটা ঘটে গেছে 16টি ঘন্টা ঢাকা আরিচা, এটা কিন্তু একটা মহাসড়ক, এটা সারা দেশের জন্য স্যার একটা লাইফ লাইন, সেটা কিন্তু বন্ধ হয়ে আছে। তবে একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলতে চাই, পুলিশ তো ভুল নিশ্চয়ই করেছে, এবং তারা সেটা খতিয়ে দেখা হবে কারা কেন করেছে এই বিষয়গুলো, আমিও জিজ্ঞাসা করেছি। কিন্তু এরপর থেকে 16 ঘন্টা কিন্তু পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, শুধু আমার কথাতে, যে আমি বলেছি যে বল প্রয়োগে ছাত্রদের সেখান থেকে আপনারা সরাবেন না, আমরা চেষ্টা করি, এবং আমি চেষ্টা করে গেছি। আমি সিন্ডিকেট সভা ডেকেছি, আমি সিন্ডিকেট সদস্যদের তাদের কাছে পাঠিয়েছি, আমার প্রোপাচার্যকে পাঠিয়েছি, আমি নিজে সেখানে যেতে চেয়েছি, এবং এক পর্যায়ে পুলিশ, ছাত্ররা যখন বলেছে যে ক্যাম্পাস থেকে সব পুলিশকে বের করে, আমি সেটা করেছি। আমার নিজের বাসভবন সেটা অরক্ষিত রেখে পুলিশকে তারা চলে গেছে সবাই। কিন্তু তারপরেই যেটা ঘটলো, দেখলাম যে সেখান থেকে একটা অংশ এসে প্রক্টরের বাড়ি আক্রমণ করলো, আমাদের যে ফর্মার ভাইস চ্যান্সেলর তার বাড়ি আক্রমণ করলো। তখন আমি বুঝে গেলাম যে এটা কিন্তু আর ছাত্রদের নিয়ন্ত্রণেও নাই, সেখানে অন্য কোনো কিছু উস্কানি থাকে। আপনি যখন বলছিলেন যে আমি একজন উপাচার্য হিসেবে একটা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছি, তখনই আমাকে সেই সিদ্ধান্তটি নিতে হয়েছে। তবে এখানেও বলে রাখি, সেখানেও কিন্তু আমাদের বন্ধ কিন্তু এমনিতেই হতো 9 তারিখ থেকে, আমি 5 দিন এগিয়ে নিয়ে এসেছি, 2 তারিখে, 9 তারিখের জায়গায় 2 তারিখে আমি বন্ধ করেছি। কিন্তু এছাড়া আমি দেখেছি যে আমাদের, কিন্তু স্যার পরিস্থিতিটা নিশ্চয়ই এমন পর্যায়ে গিয়েছিল যে আপনার আর কোনো পথ দ্বিতীয় কোনো পথ ছিল না। আমি তো বললাম যে কেবল বন্ধ করার পরেই কি তারা ফিরে আসতে বাধ্য হলো? তখনই তারা ফিরে আসতে বাধ্য হয়েছে, এবং মুহূর্ত বেশি সময়ও লাগেনি। যখনই এই ঘোষণা গিয়েছে, রাস্তা থেকে তারা সরে এসছে, এবং সেখানে কোনো ছাত্র আহত হয়নি। এবং আমি 6টার মধ্যে ছাত্র হল খালি করতে বলেছি, পরের দিন সকাল 9টার মধ্যে ছাত্রীরা, এবং তারাও শান্তিপূর্ণভাবে তারা চলে। আমি জানি আমার ছাত্রছাত্রীরা এত অল্প নোটিসে তাদের চলে যেতে হয়েছে, তাদের অনেক সমস্যা হয়েছে, তারা দূর দূরান্ত যাবে, কিন্তু এই অবস্থাটি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে করতে হয়েছে। এই জন্য আমি দেখেছি, শুধু তো আমার গাড়ি ভেঙেছে সেটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি না, সেখানে ছাত্ররা উত্তেজিত ছিল, কিন্তু তারা তো ভেঙেছে আরও অনেক কিছু। এরা ছাত্ররা করেছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের ভেতরে, সেটা আমি কালকে একটা সংবাদ সম্মেলনের মতো ডেকেছি, আমি সবকিছু বলবো, সবকিছু কি কি ক্ষতি আমাদের হয়ে গেছে। আমি ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পরে আমরা এই বিষয় এবং অন্য বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি শিগগিরই।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আরএকে প্রেন্টস নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আমরা শুনছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর আনোয়ার হোসেনের সংবাদ বিশ্লেষণ। স্যার, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে যখন কথা বলছি সেই সময় আমি জায়জাদিনের একটি শিরোনামের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সহিংসতার আধারে ডুবছে শিক্ষাঙ্গন। আপনি জানেন যে বুয়েটের পরিস্থিতিও একই রকম, কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই পরিস্থিতি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন কিছুটা শান্ত হলেও এরকম পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি। সামগ্রিকভাবে গত পরশুদিন আপনার একটি কথা আমার এখানে উদ্ধৃত করতে চাই। আপনি বলছিলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের যে অস্থিরতা, এটি নিয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত করে এর সমাধান বের করা উচিত। আমি দুটো বিষয়ে আপনার মতামত চাইব। একটি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলবার পরে এটি যেহেতু শহর থেকে একটু দূরে, কিন্তু আপনি যেটা বললেন এর আগে কথায় কথায় আপনি বলছিলেন যে এর সীমানাও নির্ধারিত হয়নি। এর সীমানা নির্ধারণ করা, এখানে যেহেতু আবাসিক ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, তাদের থাকার ব্যবস্থার জন্য যেমন বিদেশে আছে স্যার ক্যাম্পাস পুলিশের মতো, এরকম কিছু করা যায় কিনা যাতে আপনার বাইরের পুলিশ ঢোকা বের হয়, এই নিয়ে যে বিশৃঙ্খলা প্রায়ই হয় সেটা যাতে না হয়, সেজন্য আপনার পরিকল্পনা কি সংক্ষেপে, এবং সামগ্রিকভাবে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই নিয়ন্ত্রণের জন্য, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমরা কি করতে পারি? একদম পরে শেষ কথাটা দিয়ে শুরু করি। আমরা একটা তদন্ত কমিটি করেছি, কিন্তু আমি মনে করি এটাই যথেষ্ট নয়। আমি বলেছি যে এই যে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, কারা ঘটাচ্ছে, এর পেছনে কি, এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা শুধু নয়, আমাদের অভিভাবকরা, আমাদের দেশ। এই যে 16 ঘন্টা একটা আমাদের হাইওয়ে বন্ধ থাকবে, একটি ঘন্টাতে কত ক্ষতি হয়। তো এর জন্য একটা খুবই আমাদের উচ্চ পর্যায়ের একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে আমি খুব বেশি মনে করি, এবং তাতে করে হয়তো বেরিয়ে আসবে যে এই যে পরপর বিভিন্ন এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে বন্ধ হয়ে যাচ্ছে। এটা হলো এক। দ্বিতীয় আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে এই যে আমাদের বিশ্ববিদ্যালয় অরক্ষিত হয়ে পড়ছে, অরক্ষিত এই যে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের নামে, কিংবা আমাদের এখানে পুলিশের বিরুদ্ধেও তো একটা ছাত্রছাত্রীরা একটা অবস্থান নিয়েছে। তা আমাদের খুবই দুর্ভাগ্যজনক হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বয়স কিন্তু বাংলাদেশের সমান, কিন্তু তার কোনো সীমানা প্রাচীর নেই। আশপাশে কিন্তু দেখুন সেখানে ডেইরি ফার্মের সীমানা প্রাচীর আছে, বাংলাদেশ বেতারের আছে, বিএলআরআই আছে, সবার সীমানা প্রাচীর আছে, কিন্তু জাহাঙ্গীরনগর অর্থাভাব। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যদি অর্থাভাবে একটা সীমানা প্রাচীর সেই বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তার অংশ, তার নিরাপত্তার অংশ, এবং ছাত্রদের এইটা যে একটা নিজস্বতা তার অংশ। স্যার, আমি একটু ইন্টারাপ্ট করি। আমি জানি স্যার বাংলাদেশ সরকারের আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, আপনি আমার চেয়ে